হ্যালো আমার দুষ্টুমিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটি মজাদার ভিডিও। আজকের গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তাই গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো। চলুন মূল গল্পে যাওয়া যাক। ঘটনাটা ক্লাস 10 এর। আমি বায়োলজিতে দুর্বল ছিলাম। রেজাল্ট পরপর দুবার খারাপ হলে মা আমাকে স্কুলের বায়োলজি ম্যাডামের কাছে টিউশনে ভর্তি করে দেন। ম্যাডাম ছাত্র পড়াতেন না, কিন্তু মা ম্যাডামকে ভীষণ রকম রিকোয়েস্ট করে রাজি করায় ঠিক হয় সপ্তাহে 3 দিন পড়াবেন। ছুটির পরে বলে রাখি, আমাদের স্কুল শুরু হতো একটায় আর শেষ হতো 4টায়। আমি দুষ্ট ছাত্র ছিলাম, তাই দেখা যেত টিফিনের পরে ক্লাস পালাতাম। 2টা থেকে 5টা পর্যন্ত পার্কে থিয়েটারে ঘুরে ফিরে বাড়ি যেতাম। কিন্তু ম্যাডামের কাছে টিউশন নেবার পর আমার ক্লাস পালানো বন্ধ হয়ে যায়, কারণ ম্যাডাম রুটিন ঠিক করে দেননি। সপ্তাহের যে কোনো 3 দিন টিফিনের পরে তার ক্লাসে জেনে নিতাম। ম্যাডামকে রুটিন করে দিতে বলেছিলাম, কিন্তু তিনি দেননি। যাই হোক, ছাত্র হিসেবে মাথা ভালো ছিল, একবার বুঝলে সেটা মাথা থেকে যেত না। ম্যাডাম আমাকে শুরু থেকে পড়ানো শুরু করলেন। আমিও উপায় না পেয়ে পড়ায় মনোযোগ দেই। 1 মাসের টিউশন শেষে দেখি ভালো ইমপ্রুভমেন্ট হয়েছে। ম্যাডাম, গার্জিয়ানদের সবাই খুশি। এমন করতে করতে প্রথম সাময়িক পরীক্ষা চলে এলো। পরীক্ষা ভালো দিলাম। রেজাল্ট দিলে দেখলাম জিতে 9-0 এর ঘরে নম্বর এসেছে। অন্যান্য বিষয়ে 6-0 এর মতো নাম্বার, আর ইংরেজিতে ফেল। রেজাল্ট ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে বোঝা গেল না। আজ সন্ধ্যায় টিউশন আছে, একটু দেরি করেই বেরিয়েছি। বাসায় বলেছি টিউশন শেষে এক ফ্রেন্ডের বাসায় থাকব। আজকে রেজাল্ট ভালো হয়েছে তাই বাধা দেয়নি কেউ। টিউশনতে পৌঁছাতেই 6টা বেজে গেছে। আমি ম্যাডামের বাসায় গিয়ে দরজায় নক করলাম। অনেকক্ষণ পর ম্যাডাম দরজা খুলল। ম্যাডাম একটা কম্বল জড়িয়ে আছেন, চেহারা লালা হয়ে আছে, চোখ খুলতে পারছেন না। ম্যাম, আপনি ঠিক আছেন? এত দেরি কেন? ভেতরে আসো। আমাকে দেখে ভেতরে নিয়ে বসালেন। আমাকে পড়া বুঝিয়ে দিয়ে রেজাল্ট কার্ড দেখতে চাইলেন। আমি রেজাল্ট কার্ড বের করে এগিয়ে দিলাম। ম্যাডাম চুপচাপ আমার রেজাল্ট কার্ড দেখছেন। ম্যাডাম আমার রেজাল্ট দেখে হোক অথবা অন্য কোনো কারণে বেশ রেগে আছেন। আমি আস্তে আস্তে জিজ্ঞেস করলাম, ম্যাম আপনি ঠিক আছেন? ম্যাডাম আগের মতন করেই বললেন, কিছু না, তুমি পড়ো। আমি চুপ করে পড়তে লাগলাম। ম্যাডামের একটা ফোন আসো। ম্যাডাম ফোন ধরেই কাউকে রাগারাগি করতে লাগলো। সেই সাথে বলতে শুনলাম, আমি জ্বরে উঠতে পারছি না, আর তোকে ছুটি নিতেই হলো, তোকে আর আসতে হবে না। আমি বুঝলাম ম্যাডামের প্রচণ্ড জ্বর। পড়া শেষ হয়ে গেলে আমি ম্যাডামকে বললাম, আমি আজ আর পড়ব না, আপনি রেস্ট নিন, আমি ডাক্তার নিয়ে আসছি। আরে না না, গতকাল জ্বর এসেছে, প্যারাসিটামল খাচ্ছি, আজকালের মাঝে ঠিক না হলে ডাক্তারের কাছে যাব। তুমি পড়, একা মানুষ, সময় কাটানোর জন্য তোমাকে পড়াই। পড়া শেষ করে তারপর যাবেন। জাম, আপনাকে দেখাশোনা করার মতো বাসায় তো কেউ নেই। আপনাকে দেখে মনে হচ্ছে অনেক জ্বর। আমি ডাক্তার নিয়ে আসি, রাত হয়ে গেলে ডাক্তার পাওয়া যাবে না। আরে তোমাকে কষ্ট করতে হবে না, আমি ঠিক আছি। আমি কোনো কথা না শুনে ডাক্তার আনার জন্য রওনা দিলাম। ম্যাডাম আমার পেছন পেছন দরজা পর্যন্ত আসলেন, তারপর আমার কাঁধ ধরে থামালেন, কিন্তু তিনি আর কোনো কথা বলতে পারলেন না। মাথা ঘুরে পড়ে গেলেন। ভাগ্য ভালো বলতে হয়, ম্যাডাম মাথা ঘুরে আমার উপর লুটিয়ে পড়লেন। আমি তাকে তার বেডরুমে নিয়ে শুইয়ে দিলাম। এরপর দেরি না করে ডাক্তার আনতে দৌড় দিলাম। কাছে একটা ডিসপেন্সারি আছে, সেখান থেকে ডাক্তারকে নিয়ে ডাক্তার ম্যাডামকে দেখে কিছু ওষুধ দিলেন, একটা ইনজেকশন দিলেন, আর বললেন গান না ফেরা পর্যন্ত জলপট্টি দিতে, আর সম্ভব হলে মুছে দিতে। ডাক্তার চলে গেলে আমি ম্যাডামের পাশে বসে ম্যাডামকে জলপট্টি দিতে লাগলাম। রাত 1-2টা হবে, তখন ম্যাডামের জ্বরের মাত্রা আরও বেড়ে গেল। জলপট্টি দিয়ে কিছুতেই জ্বর নামছে না। ম্যাডাম মাঝে মাঝেই কেঁপে উঠছেন। এখন মুছে না দেওয়া ছাড়া উপায় নেই। ম্যাডামকে নিয়ে কখনোই খারাপ কিছু চিন্তা করিনি, তবে ভয় করছিল, কিন্তু কিছু করার নেই, কারণ ডাক্তার এতক্ষণে চলে গেছেন। আশেপাশে কোনো মেডিকেল ক্লিনিক নেই, যা করার ঘরোয়া পদ্ধতিতেই করতে হবে। ম্যাডামের সেবা করতে পেরে ভালোই লাগলো, কিছুটা উন্নতি হলো। ম্যাডামের জ্ঞান ফেরে মাঝরাতে। আমি তখন ম্যাডামের মাথায় হাত রেখে ঝিমুচ্ছি। ম্যাডাম আমার হাত ধরে ঝাঁকুনি দিলে ঝিমুনি ভেঙে যায়। ম্যাডাম দুর্বল থাকায় আস্তে করে উঠে বসল। নিজের এলোমেলো কাপড়ের দিকে চোখ বুলিয়ে আমাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে আমার? ম্যাম, আপনি প্রচণ্ড জ্বরে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন, আমি ডাক্তার এনেছিলাম, তিনি আপনাকে জ্বর কমানোর ইনজেকশন দিয়েছেন। আমি আরও জিজ্ঞাসা করলাম, এখন কেমন লাগছে আপনার? ম্যাডাম বললেন, জ্বর কমেছে, আগের চাইতে ভালো লাগছে। কিন্তু তুমি বাসায় যাওনি কেন? এভাবে সারারাত জেগে মাথা জলপট্টি দিতে কে বলেছে? কেউ বলেনি। ম্যাডাম, আপনাকে কিভাবে এই পরিস্থিতিতে একা ফেলে যাই? আমি সকালে বাসায় যাব, আপনি এখন গোসল করে নিন। ডাক্তার আপনার জ্ঞান ফিরলে গোসল করতে বলেছিলেন। ম্যাডাম টলতে টলতে গোসলে গেলেন। তিনি এখনও ঘোর কাটিয়ে ওঠেননি বুঝতে পারলাম। আমি বেডরুম থেকে বেরিয়ে রান্নাঘরে হাত দিয়ে জ্বর দেখলাম হালকা গরম। ম্যাম আপনি এই কাঁথাটাও নিন, একটু কম শীত করবে, তোমার ঠান্ডা লাগবে। দেখছি কি করা যায়। ম্যাডাম আমাদের কাঁথা দুটো একত্র করে নিলেন। ম্যাডাম একই কাঁথার নিচে আসতে বললেন। আমি তার কথা মতো একই কাঁথার নিচে চলে গেলাম। পরিবেশ ঠান্ডা ছিল, তাই মোটা কাঁথার নিচে থাকতে অসুবিধা হচ্ছিল না। ম্যাডামের দিকে করে শুয়েছিলাম। একই কাঁথার নিচে আসায় দুজনের মাঝে ফাঁক একদম কমে গেছে। আমার কোলবালিশ ছাড়া ঘুমানোর অভ্যাস নেই, প্রচণ্ড গরমে ঘুম ভেঙে যায়। তখন দেখি ঘুমের মাঝে ম্যাডামকে পেছন থেকে কে কোলবালিশের
মতো মনে করেছি ম্যাডাম কোনো সাড়া শব্দ করছিলেন না, হয়তো ঘুমিয়ে আছেন। ম্যাডাম কিছু বলছে না দেখে সাহস বেড়ে গেল। ম্যাডামের ডিভোর্স হয়েছে 2 বছর হলো। ম্যাডাম হঠাৎ একদম মুখোমুখি হয়ে গেলাম। আমি দেখলাম ম্যাডামের চোখ লাল হয়ে আছে। কি করছো এসব? না মানে ম্যাম, ঘুমের মাঝে ছিলাম, বুঝতে পারিনি। বুঝতে পারোনি না ম্যাম? দুজনেই অপ্রস্তুত হয়ে গেলাম। ম্যাডামের হাসি দেখে আমিও একটু হাসলাম। সত্যি বলতে এসবির স্বপ্ন মনে হচ্ছিল যে কোনো সময় স্বপ্ন ভেঙে যাবে আর বাস্তবে ফিরে দেখবে এমন কিছুই নেই। নিজে গায়ে একটা চিমটি কাটলাম। সত্যি নাকি স্বপ্ন? বোঝার জন্য না, এটা স্বপ্ন নয়, বাস্তব। এরপর ম্যাডাম অদ্ভুত আচরণ করতে লাগলেন। জ্বর ছিল তাই আধা ঘন্টার মধ্যেই ঘুমিয়ে গেলেন। আমার ঘুমা ভাঙ্গ সকাল 8টার দিকে। ম্যামের জ্বর তখনও ছাড়েনি, হালকা জ্বর আছে। দিনের আলোতে ম্যাডামকে দেখলাম অপরূপ। এই নারীকে যে কারো জীবনসাথী বানাতে ইচ্ছে করবে, শুধু তার চোখের পানি চেয়ে সারা জীবন পার করে দেওয়া যায়। ঘুম ভেঙে গেছে, এখন মাথা একদম পরিষ্কার। রাতের ঘটনা ভাবতেই অনুশোচনা কাজ করতে লাগলো। ফ্রেশ হতে বাথরুমে গেলাম, এমন সময় কলিংবেল বাজে। ম্যাডাম বললেন, কেউ এসেছে। আমি দেখে আসি কে এসেছে। ম্যাম, আপনি কষ্ট করবেন কেন? আমি আছি না। পিন হলে চোখ রেখে দেখলাম কাজের মেয়ে এসেছে। ম্যাম, কণা এসেছে। কে? ম্যাডাম, আমি কণা। গেট খুলুইন, বাসার কাজ করবার আইতাম। আজ তোর কাজ করতে হবে না, চল যা। এ কি কন খুলুইন গেট? বললাম না, আজ কাজ করতে হবে না, আমি ঘুমাচ্ছি। বিরক্ত করবি না, আগে নিচতলার কাজ শেষ করে আয়। আচ্ছা, তয় দেরি হই ক্রিয়া রাখলাম পরে। মোরে কথা শোনাবেন না? হ্যাঁ, শোনাবো না, যা। এবার কণা চলে গেল। ম্যাডাম, বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই সোফায় বসে পড়লাম। সোফায় বসে ম্যাডামকে কিছু বলতে হলো না জ্বরের জন্য। ম্যাডামকে বেশ ক্লান্ত লাগছিল। কিছুক্ষণ রেস্ট নিয়ে ম্যাডামকে ডাক দিলাম, কিন্তু ম্যাডাম এতটাই ক্লান্ত ছিলেন যে নড়াচড়া করতে পারছিলেন না। ফলের জুস, 2টো ডিম, 1 গ্লাস দুধ আর জ্যাম, পাও রুটি খাইয়ে ওষুধ দিয়েছি। তিনি এখন ঘুমোচ্ছেন। একটা সিগারেট ধরিয়ে কি হোল ভাবতে লাগলাম। সিগারেট শেষ করে ড্রয়িং রুমে চলে গেলাম। কাজটা ঠিক হয়নি। ম্যাডাম প্রথমত অসুস্থ, আমি তার অসুস্থতার সুযোগ নিলাম, কিন্তু মানতে হবে এমনটা না করলে হয়তো কখনোই ম্যাডামের জ্বর কমত না। দরজায় করা নাড়ার শব্দ পেলাম। কণা এসেছে। আমাকে দেখে অবাক হলো। ভাইয়া, আপনি এই সময় আইছেন? আমি কিছু না বলে শুধু হাসলাম। সে ভেতরে এলে দরজা লাগিয়ে দিলাম। ড্রয়িং রুমে বই নিয়ে পড়তে বসলাম। কণা আপা, ম্যাম অসুস্থ, এখন ঘুমাচ্ছেন। খাবার কিছু নেই ম্যাম? দুজনের দুবেলার খাবার রেঁধে দিতে বলেছেন, কিছু কাপড় ভেজানো আছে সেগুলো ধুয়ে দিতে বলেছেন। ভাইজা, আপনারে আর কিছু কুইতে হইতো না, আমি সব কাম কইরা দিতাছি। কাইল আসি নাই, আইস সকাল সকাল আইসা ম্যাডামের ঝাড়ি শুই না, ভাবছি চাকরি গেছে, গা খোদায় বাঁচাইছে। আপনি এখানে বইসা পড়তে থাকেন, দেহেন আমি মেইল গাড়ির মতন কাম কইরা দিতেছি। কণা কাজ করতে লেগে গেল, আমি পুরানো পড়া দেখতে থাকলাম। দুপুরে কণা কাজ শেষ করে চলে গেল। ম্যাডাম তখনও ঘুমোচ্ছিলেন। বাসা থেকে ফোন দিয়েছিল, বাসায় জানিয়েছি ম্যাডাম অসুস্থ হয়ে পড়েছিলেন, তাই রাতে ম্যাডামের কাছেই থেকে গেছি। আজ রাতে বাসায় ফিরব। বাসা থেকে আর কিছু জানতে চাইনি, হাফ ছেড়ে বাঁচলাম। বিকালে ম্যাডাম ঘুম থেকে উঠলেন, আমি তখন ড্রয়িং রুমে বসে মোবাইলে গেম খেলছিলাম। আমি ঘাট ঘুরিয়ে ম্যাডামকে দেখলাম, তাকে অনেকটা ফ্রেশ মনে হচ্ছে। ম্যাম, এখন কেমন লাগছে? জ্বর কমেছে? ম্যাডাম কিছু না বলে চুপ করে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি বুঝতে পারলাম এই নীরবতার অর্থ কিশোরী। ম্যাম, গতকালের ঘটনার জন্য আমি লজ্জিত। ম্যাডাম এবারেও কিছু বললেন না। আমার উপস্থিতি হয়তো ম্যাডামকে অস্বস্তির মূল কারণ। ম্যাডাম সুস্থ হয়েছেন বোঝা যাচ্ছে, এবার এখানে থাকার কোনো মানে হয় না, চলে যাওয়াই উত্তম। ম্যাম, আমি চলে যাচ্ছি, যদি পারেন আমাকে ক্ষমা করে দিবেন। আমি চলে যাবার জন্য বইপত্র গুছাতে লাগলাম, কিন্তু দামের চোখের দিকে তাকাতে পারছিলাম না। নিজের দৃষ্টি নিচু করে ড্রয়িং রুমে সোফায় বসে পড়লাম। ম্যাডাম কিছুক্ষণ পর নাস্তা নিয়ে আমার সামনে সোফায় বসলেন। পিম্পত নীরবতা চলছে। নীরবতা ভেঙে কিছু বলবে এমন সাহস হচ্ছে না। ম্যাডামের কলিজা হিম করা ব্যক্তিত্ব চলে এসেছে। ম্যাডাম নিজেই নীরবতা ভাঙলেন। নিজের গলার স্বরে কোমলতা এনে বলতে থাকলেন, আমার ডিভোর্স হয়েছে 3 বছর। স্কুলের সবাই বিশ্বাসটা জানে। এই 3 বছরে আমার জন্য অনেক সম্বন্ধ এসেছে, আমি না করে দিয়েছি। আমি মাথা নিচু করে শুনে যাচ্ছি। ম্যাডামের কথার আগামাথা কিছু ধরতে পারছি না। আমার এক্স হাজব্যান্ডের কথা ভুলতে পারিনি, এজন্য নয়, বরং না করেছি এই পুরুষতান্ত্রিক সমাজকে দেখিয়ে দিতে একটা মেয়ে তার জীবনে স্বাধীন চিন্তা করতে পারে, একটা মেয়ে নিজেকে চালিয়ে নেবার মতো সক্ষম। কারোজ্জায় বেঁচে থাকতে হয় না। ম্যাডামের কথাগুলো ফেমিনিস্ট শোনাচ্ছিল। নারীত্ববাদ যাকে বলে। আমি প্রেম করে বিয়ে করেছি। আমার 3 বছরের বিবাহিত জীবনে স্ট্রাগল ছাড়া আমি কিছু দেখিনি। আমাদের প্রেমের বিয়ে, তার উপর আমি হিন্দু, আমার স্বামী মুসলমান। আমাদের বিয়েটা কোনো পরিবারই মেনে নেয়নি। আমি আর আমার স্বামী দুজনে ভার সিটি লাইফ থেকে স্ট্রাগল করে নিজেদের একটু একটু করে গুছিয়ে নিয়েছিলাম। ম্যাডামের পার্সোনাল লাইফ সম্পর্কে লোকমুখে অনেক কথা শুনেছি, এখন মনে হচ্ছে সবটাই রং চড়ানো। আমাদের পরিস্থিতি এতটাই শোচনীয় ছিল যে আমাদের বিবাহের 2য় বছরে আমরা আমাদের সংসার সম্পন্ন করি। স্বামী হিসেবে ও যথেষ্ট ভালো ছিল, কিন্তু সমস্যা শুরু হয় যখন আমি একটা বাচ্চা নেওয়ার কথা বলি। আমার স্বামী কিছুতেই বাচ্চা নিতে চায় না। আমি এক প্রকার ছোল করে বাচ্চা নেই, বিশ্বাসটা ওকে জানালে শুরু হয় ঝামেলা। ও আমাকে সন্দেহ করতে থাকে। আমি অবাক হয়েম
জাডামের গল্প শুনছিলাম, আমাদের মধ্যে ডিসিশন হয় বাচ্চা ডেলিভারি হলে তার ডিএনএ টেস্ট করানো হবে, যদি বাচ্চার ডিএনএ টেস্ট পজিটিভ হয় তবে বাচ্চাটা রাখব, যদি নেগেটিভ হয় তবে আমরা ডিভোর্স নিয়ে নেব। আমি বাচ্চার ব্যাপারে নিশ্চিত ছিলাম, তাই মনে মনে ভীষণ খুশি হই। ম্যাম, তাহলে ডিভোর্স ভালোবাসার মানুষের কাছে ধোঁকা খেলে সবার উপর থেকে বিশ্বাস উঠে যায়, তাই হলো এই সুযোগ কাজে লাগিয়ে আমাদের দুই পরিবার আমাদের ডিভোর্স করিয়ে নিন ও হায়ার স্টাডি করতে বিদেশে চলে যায়। শুনেছি ওখানেই সেটেল হয়েছে আমার পরিবার থেকে বিয়ের জন্য প্রেসার দিতে শুরু করে আমি বাধ্য হয়ে পরিবার থেকে দূরে থাকছি, নিজের চলার মতো কাজ করে যাচ্ছি। যাই হোক, তুমি এসেছো, ভালো করেছো। তোমাকে কিছু কথা ছিল। জি ম্যাডাম বলুন। আমি মনে মনে ভাবছিলাম ম্যাম হয়তো আমাকে পড়াতে না করে দিবেন, আমি চাই। ম্যাডাম চুপ করে রইলেন। ম্যাডামের নীরবতায় আমার হৃদস্পন্দন বাড়তে থাকুক। আমি চাই। আমি চোখ বড় বড় করে ম্যাডামের কথা শোনার জন্য অপেক্ষা করছিলাম। আমি চাই তুমি আমাকে ভালো থাকার জন্য আমাকে একজন মানুষ উপহার দিবে। ম্যাডামের কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম। এজেন্ট মেঘনা চাইতেই জল আমার সম্পূর্ণ দুনিয়া উল্টপাল্ট হয়ে গেছে। এই একটা বাচ্চা নিয়ে আমাকে বাইরে থেকে দেখে স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু আমি ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছি। আমি আর বিয়ে করতে চাইছি না, কাউকে ভরসা করে বিয়ে করা মনোবল আমার নেই। তাছাড়া আমি স্বাধীনভাবে বাঁচতে চাই। গতকালের ঘটনায় আমি তোমাকে কোনো দোষ দিচ্ছি না, সে ঘটনার জন্য আমরা দুজনেই সমান দায়ী। ম্যাম, এত বড় একটা কাজে হ্যাঁ বলা আমার জন্য চ্যালেঞ্জিং। আপনি কি আমাকে একটু সময় দিতে পারেন? আমি চিন্তা করতে চাই। ম্যাডাম আমার দিকে খাবারের ট্রে এগিয়ে দিলেন। ঠিক আছে, তোমার ডিসিশন নাও। জাডাম উঠে ভেতরে চলে গেলেন। আমি ম্যাডামের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। আমার হাই স্কুল শিক্ষিকা বাজলজি ম্যাডাম, যিনি ক্লাসে সবসময় আমাকে চোখ রাঙানিতে রেখেছিলেন, আমি তার সেই চোখের দিকে তাকিয়ে দীর্ঘদিনের ইচ্ছা দিয়েছি। সমীকরণ কিছুতেই মিলছে না, সিদ্ধান্তহীনতা লাগলাম। আমি কি ম্যাডামের প্রস্তাবে রাজি হয়ে এই সম্পর্ক চালিয়ে যাব, নাকি নিজের বিবেককে প্রাধান্য দিয়ে এ থেকে নিজেকে বিরত রাখব? কতক্ষণ বসে চিন্তা করেছিলাম বলতে পারবো না। আমি আমার সিদ্ধান্ত জানাতে ম্যাডামের কাছে গেলাম। ম্যাডাম বারান্দায় দেয়ালে হেলান দিয়ে আকাশের দিকে তাকিয়েছিলেন। একটা হালকা খয়েরি রঙের শাড়ি পরেছেন, আকর্ষণীয় লাগছিল আমার আসার শব্দে। ম্যাডাম আমার দিকে ফিরে তাকালেন, তার চোখে একরাশ উৎকণ্ঠা। আমার জবাবের অপেক্ষায়। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।